আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই দ্বাদশ জাতীয় নির্বাচনের খবর। আবার ক্ষমতায় আসলে তারেককে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তারেকের নির্দেশে ইসরায়েলিদের মতো মানুষ হত্যা করছে বিএনপি। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আন্তর্জাতিক চক্র জড়িত উল্লেখ করে ভোটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে। এই নির্বাচনের যাতে না হয় তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। গোপালগঞ্জের কেটালীপাড়ায় জনসভা শেষে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাদারীপুরের কালকিনি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই বিষয়ে আরও জানাতে কালকিনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকার রহমান। আতিকা, কালকিনিতে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। আসলে কালকিনিতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আসছে। এ কারণে কালকিনিবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একে তো নির্বাচনী জনসভা, তারপরে প্রথমবার তিনি এই এলাকায় আসছে কালকিনি উপজেলায়। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা, এবং বেশ সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মী এবং ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। আপনি যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা মিছিল এইখানে আসছে, আপনাকে যদি একটু দেখাতে পারি, এই একটি বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা আওয়ামী লীগের জনসভায় যুক্ত হচ্ছেন। কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই জনসভাটির আয়োজন করা হয়েছে, এবং এই নির্বাচনী এলাকায় আব্দুস সোবহান গোলাপ নৌকা প্রতীকে নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিনা বেগম। তার ভক্ত সমর্থকরা কিন্তু এখানে আসলে একদিকে যেমন নৌকা সমর্থক রয়েছে, তেমনি সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ছুটে আসছেন। আপনারা দেখছেন যে এখানে একটি যে ব্যারিকেড দেওয়া হয়েছে, নিরাপত্তা বেষ্টনী পার হয়ে নেতাকর্মীরা জনসভা স্থলে যাচ্ছে, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছনেই কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের যে মাঠ, এই মাঠেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ভাষণ দেবেন এবং নির্বাচনী যে বার্তা তিনি জনগণের মাঝে দিবেন আমরা যেটি জানতে পেরেছি, এবং বিগত সময় তিনি বক্তব্য দিচ্ছেন যাতে করে নৌকার প্রার্থীরা জয় হতে পারে এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষ দলমত নির্বিশেষে যাতে নৌকা প্রতীকে জয় করেন সেটি বলছেন। এবং একই সঙ্গে কিন্তু এখানকার আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু বলছেন, এখানকার উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতা আছে এবং জনপ্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এবং এই কারণেই কিন্তু তারা বলছেন যে নৌকাকে বিজয়ী করা তাদের প্রয়োজন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কালকিনি উপজেলা থেকে তারা নৌকা বিজয়ী লাভ করে উপহার দিতে চান। একই সঙ্গে তারা বলছেন যে এই গত 3 মেয়াদে সরকার যে ধারাবাহিক উন্নয়ন করেছেন সেটি যাতে ধারাবাহিকতা থাকে, সে কারণেও তারা বলছেন যে আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং ভোটাররা আসবেন বলে এখানকার স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছেন তারা বলেছেন। একই সঙ্গে বলে রাখছে যে আসলে কেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এই নির্বাচনী জনসভায় যোগ দিতে, বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর সহ এর আশপাশের যারা রয়েছেন, অনেক গোপালগঞ্জ থেকেও অনেক নেতাকর্মীরা আসছেন, বিশেষ করে যারা গোপালগঞ্জে জনসভা শেষ করেছেন তারাও কিন্তু এই জনসভায় যোগ দিবেন। সব মিলিয়ে কিন্তু আসলে উৎসবের আমেজ বিরাজ করছে এই জনসভাকে কেন্দ্র করে। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যাতে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সে বিষয়ে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে, এবং যারা জনসভায় আসছেন তারা সবাইকে আসলে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা যখন সকাল থেকে দেখছি বিভিন্ন নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসছেন, এবং
আপনার এখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই মাঠটি। এই ছিল আওয়ামী লীগ সভানেত্রীর নির্বাচনী জনসভা কালকিনি থেকে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। জমে উঠেছে ভোটের মাঠ, প্রচারে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিন যতই যাচ্ছে লিফলেট বিতরণ, ভোট প্রার্থনা আর কথার লড়াইয়ে চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা এলাকায় বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা ৮ আসনে সকাল থেকেই প্রচার শুরু করেছেন নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাসিম। যারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আগামী ৫ই জানুয়ারি শেষ হবে নির্বাচনী প্রচার। এরপর সবার অপেক্ষা ভোটের জন্য। আজকে ঢাকা 18 আসনের জনগণ উৎসব করতেছে। তারা আগামী 7 তারিখে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। তারা চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়েই ইলেকশন করা। এলাকাতে জনগণের কাছে আমরা যাচ্ছি, ভোট চাচ্ছি, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি, ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছি। ভোটাররা সাড়া দিচ্ছে। কারা লিফলেট বিতরণ করছে ভোট দিতে না যাওয়ার জন্য, সেটা নিয়ে জনগণের কোনো চিন্তা নাই। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কাউকে ভোট দিতে না যাওয়াটা সম্পূর্ণ আচরণবিধি বিরোধী। এই মুহূর্তে উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, প্রচারের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ফারিয়া, আমরা সকাল থেকে এই উত্তরার 4 নম্বর সেক্টরে রয়েছি। এখানে কিন্তু ঢাকা 18 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সকাল 10:30টায় প্রচারণ নামার কথা থাকলেও 2 ঘন্টার পরে কিন্তু বেলা 12:30টার পরে কিন্তু তিনি প্রচারে নেমেছেন এবং তিনি 5 নম্বর সেক্টর থেকে গণসংযোগ করেছেন এবং পাশের 3-4টি ওয়ার্ড ঘুরে কিন্তু এই যে 6 নম্বর সেক্টরে এসে কিন্তু তিনি আবার যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। আমরা মাত্রই যোগ দিলেন এবং তিনি বলছেন যে উত্তরার যেসব ওয়ার্ডগুলো এখন অবহেলিত সেসব ওয়ার্ডগুলোকে উত্তরা যে আধুনিক শহর, সেই আধুনিক শহরের আদলে গড়ে তুলবেন। আমরা রয়েছি প্রার্থীর সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আপনাদের উপর কি কোনো হামলা হয়েছে? গতকাল হামলা হয়েছে আমাদের বাটারাতে, গতকাল না গত পরশুদিন হামলা হয়েছে এবং আমাদের একজন অ্যাক্টিভ কর্মী, তার নাম শাহজাহান, সে মারাত্মকভাবে আহত হয়েছে এবং গতকাল হসপিটালে ছিল, গতকাল চলে আসছে বাসায়। এবং এই যে হামলাটা, সে হামলা হলো আমাদের এক প্রার্থী তার গুন্ডা বাহিনী করেছে। আপনারা জানেন যে ট্রাক মার্কা যে সেই গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে, তার সঙ্গে বর করেছে আমাদের বর্তমান যে হাবিব হাসান, উনি বর করেছে। এদের মাধ্যমে এই গুন্ডা বাহিনীরা এই কাজগুলো করছে, একটা সুন্দর পরিবেশকে নষ্ট করতেছে। শুনছিলেন ফারিয়া, তিনি কিন্তু এখানকার আরো যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ট্রাক মার্কা যিনি রয়েছেন তোফাজ্জল, ওনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করলেন যে গত পরশুদিন এই স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার আমির খসরু চৌধুরী তার নেতাকর্মীদের উপর হামলা করেছে এবং সে তার এই হামলার এই হামলার বিচারের দাবি জানান এবং নির্বাচন কমিশনে তিনি ইতিমধ্যে কথা বলেছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তো ফারিয়া, এরকমই টানটার উত্তেজনা এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় 2-1টি ঘটনা নিয়েই কিন্তু চলছে ঢাকা 18 আসনের প্রচারণা। তো এই ছিল প্রচারণার সর্বশেষ তথ্য। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। সারা দেশে চলছে নির্বাচনের উৎসব মুখর প্রচার। আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি প্রচারের মাঠে ব্যস্ত স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরাও। চুয়াডাঙ্গার 2টি আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার চালায় প্রার্থীরা। 2টি আসনে ভোট যুদ্ধে লড়ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 15 জন। সিরাজগঞ্জ 5 আসনের বেলকুচি উপজেলার জামাই মাঠে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন মণ্ডল। চট্টগ্রাম 15 আসনে স্বতন্ত্র প্রার্থী এম.এ. মোতালেব উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। নওগাঁর 5টি আসনে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে নিজ প্রতীকে ভোট চাইতে ছুটছে প্রার্থীরা। জামালপুর 5 আসনে প্রচারে নেমে জাতীয় পার্টির জাকির হোসেন খান পরিবেশ সুষ্ঠু থাকলে জয়ের ব্যাপারে আশা জানান। কার্যক্রম করতেছি, এখনো কোনো বাধার সম্মুখীন আমরা হই নাই। অন্য কোনো পরিবেশ যদি সৃষ্টি না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ জামালপুর সদর আসনে জয়ী হব। এখানে এমপি পদে নির্বাচিত হই তাহলে আমি সকল অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি
এবং ভয়ভীতিহীন একটা আত্রাই রায়নগর আমি গড়ব। এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটে হেভিওয়েট প্রার্থীদের প্রচার এবং তাদের আসনে নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে এবং আনুষ্ঠানিক যে প্রচারণা আছে সেটি কিন্তু আগামী 5 জানুয়ারি তারিখ পর্যন্ত করা যাবে এবং শেষ মুহূর্তের যে প্রচারণা আছে সেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রার্থীরা। সিলেটে এক আসনে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন, তিনি মূলত এখানকার হেভিওয়েট প্রার্থী। তিনি ছাড়া অন্যান্য যেসব প্রার্থীরা আছেন তাদের খুব একটা প্রচারণা লক্ষ্য করা যায়নি। অন্যান্য যে 5টি আসন আছে, সিলেট জেলাতে মূলত 6টি আসন আছে, সেই 5টি আসনে কিন্তু বেশিরভাগ প্রার্থীদের মধ্যে বেশ খেলা দেখা যাচ্ছে এবং সেটি হয়েছে আমরা দেখেছি যে সেখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন যারা কিন্তু নৌকার প্রার্থী আছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী এবং এই যারা প্রার্থীরা আছেন তাদের মধ্যে কিন্তু রাতব্যাপী তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের সাথে কথা বলছেন এবং হেভিওয়েট প্রার্থীরা যারা আছেন তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে কেউই কিন্তু খুব একটা স্বস্তিতে নেই এবং আশঙ্কা আছে ভরাডুবিরও। সব মিলিয়ে বলা চলে নির্বাচনের জন্য মানুষকে নির্বাচনের দিকে নিয়ে আসা এবং একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রার্থীরা কাজ করছেন। পাশাপাশি আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব আউয়াল তিনি কিন্তু সিলেটে এসেছেন এবং আমার ঠিক পেছনেই যে জেলা শিল্পকলা একাডেমি সেখানে কিন্তু তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনের সাথে মত বিনিময় করছেন যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়। এটি ছিল সিলেট থেকে আমার কাছে থাকা নির্বাচনের সর্বশেষ তথ্য। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। কাজী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন সার্ক চেম্বারের সভাপতি জসিমউদ্দিন। দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির নটেশ্বরে আয়োজিত মহিলা সমাবেশে এই অভিযোগ করেন তিনি। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের মুখোশ পরে ভোটারদের ধোঁকা দিচ্ছে মানিক। বিএনপি জামাতের উপর ভর করে সেনবাগ ও সোনাইমুড়ির আওয়ামী লীগকে দুর্বল করতে তিনি নানা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন জসিমউদ্দিন। দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে তৃতীয়বারের মতো জনসেবার সুযোগ দিতে সবার কাছে আহ্বান জানান তিনি। এই কেসি টেসি লাগো অনেক কথা বিভ্রান্ত ছড়াইবো, এগিন শুনিয়েন না। 2,500 টাকা 10 টাকা 800 টাকা 1000 টাকা দিত চাইবো, এটা শুনবেন না। কারণ মোর্শেদ আলম সাহেব, জসিম সাহেব আপনাদের এলাকার সন্তান। আপনারা 800 টাকা লাগিয়া ভুল করলেন, এরপরে হারা বছর 5 বছর ধরে কানলেন, লাভ হইব নি? দলমত নির্বিশেষে, এখানে কোনো দল নাই। এখানে মোর্শেদ সাহেব যেহেতু উনার মার্কার নৌকা, সবাই মিলে আমরা নৌকার মধ্যে ভোট দিতে হবে। নির্বাচনী প্রচার ঘিরে দেশের বিভিন্ন জেলায় হামলা ও সংঘর্ষ হয়েছে। পাবনার সাথিয়ায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 20 জন আহত হয়েছে। এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শেরপুরের স্বতন্ত্র প্রার্থীর 2 কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গেল রাতে সদর উপজেলার চকনাংবাঙ্গা এলাকায় স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সানুর 2 কর্মীকে পিটিয়ে আহত করা হয়। ঝিনাইদহের মধুহাটিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক যুবলীগ নেতার উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ বাজারের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। বিএনপি গুপ্ত হত্যা চালাতে পারে এমন তথ্য আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, পদযাত্রা থেকে পশ্চাৎ যাত্রার দিকে ধাবিত হচ্ছে বিএনপি। প্রার্থীদের দায়িত্বশীল আচরণ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছে এমনও আমরা খবর পাচ্ছি। লন্ডন থেকে বার্তা দেয়া হয়েছে প্রয়োজনে গুপ্ত হত্যা
পথে তারা যাবে। 7 জানুয়ারি আওয়ামী লীগ আত্মহত্যা করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। মানুষকে জিম্মি করে ভোট কেন্দ্রে আনার অপচেষ্টা বাদ দিতে আওয়ামী লীগকে আহ্বানও জানান তিনি। খোকন বলেন, ভোট না দেয়া মানুষের সাংবিধানিক অধিকার। খানখান হয়ে যাবে দল মনে হয় তারা আওয়ামী লীগ মনে আত্মহত্যা করার জন্য 7 তারিখে তারা আত্মহত্যা করবে। খবরদার, গরিব মানুষকে জিম্মি করে ভোট কেন্দ্রে আসার চেষ্টা করবেন না। জোর করে নির্বাচন করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হতে পারে। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। যারা নির্বাচন বানচালের নামে সহিংসতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। তাদের মতে, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাওয়ার উপায় নেই। নির্বাচনে বাধা দিলে দেশে অসাংবিধানিক সরকার ব্যবস্থা আসার পথ তৈরি হওয়ার আশঙ্কা জানান তারা। জানাচ্ছেন শরীয়ত খান। শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে জাতীয় নির্বাচন ও স্থিতিশীলতা বিষয়ক নাগরিক সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে অংশগ্রহণমূলক হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক উল্লেখ করে সে ব্যবস্থায় ফিরে যাওয়ার উপায় নেই বলে মনে করেন বক্তারা। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের পরিস্থিতি নিয়েও সরকারকে সতর্ক করেন তারা। কেয়ারটেকারও যে দেশে পুরোপুরি নিউট্রাল আমার সন্দেহ আছে আর কি। কেয়ারটেকার কিন্তু আমার কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার না। আমি যদি বর্জন করতে বলি বা বাধা দিই তাহলে আমি তাদেরকে আসতে দেব, সেইটা তো বাঞ্ছনীয় হবে না। নির্বাচন উত্তর যে পরিবেশটা সৃষ্টি হবে সেখানে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যে ইকোনমির ব্যাপারে সচেতন থাকতে হবে, ভূ রাজনীতি কিভাবে প্রভাব বিস্তার করবে সেই ব্যাপারে সক্রিয় এবং সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের নামে যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। যথেষ্ট প্রমাণাদি আমাদের কাছে আছে যে কে এই ট্রেনের লাইন উঠিয়েছে, কে এই ট্রেনে আগুন দিয়েছে, এবং যেটা আমাদের ভুল যে তাদেরকে ট্রায়ালগুলো কুইকলি হচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এখানে ক্রস ফায়ার হবে, কিন্তু ট্রায়াল হলে আমরা প্রমাণ পেতাম কারা এগুলো করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না হলে হবে না, কারণ উন্নয়ন একটা রাজনৈতিক প্রক্রিয়া, সেটা আমি বিশ্বাস করি। কারণ উন্নয়ন আলাদাভাবে রাজনীতিকে বাদ দিয়ে হবে না। এখানে আস্থা হলো জিরো মাইনাস। এমন একটা সিস্টেম আমি চাচ্ছি যেখানে বিনা পয়সা আমি দাঁড়াতে পারবো, সেটা হলো গণতন্ত্র। তার মানে পুরো জিনিসটাই তো হাইজ্যাক হয়ে গেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বুঝি খুব পিসফুল ইলেকশন হয়, অ্যাবসলিউটলি রং। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা স্থিতিশীল রাখতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র না করে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা। শরীয়ত খান, RTV, ঢাকা। IDLC বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। 1 বছরে চট্টগ্রাম বন্দর 30 লাখ কন্টেইনার পরিবহনের মাইল ফলক অর্জন করেছে। বন্দরের মেগা প্রকল্প বাস্তবায়নে $7 থেকে $8 বিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক সহ দেশি বিদেশি অন্তত 5টি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, এসবের প্রত্যক্ষ প্রভাবে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাইদ মাহমুদের রিপোর্টে। সারি সারি কন্টেইনার জানান দিচ্ছে দেশের বৃহত্তম চট্টগ্রাম সমুদ্র বন্দরের ব্যস্ততা। চলতি বছর বিশ্ব মন্দার মধ্যেও এ বন্দরে পণ্য পরিবহন গত বছরের তুলনায় কমেনি, যার পরিমাণ 11,85,00,000 টন। এবছর আমরা 3 মিলিয়ন ক্লাবে ইতিমধ্যেই প্রবেশ করেছি। পূর্বেকার যে কোনো সময় থেকে রেকর্ড সংখ্যক বাল্ক কার্গো হ্যান্ডলিং হবে আমাদের। ইতিমধ্যেই প্রায় 12 কোটি মেট্রিক টন, যেটা বলতে যাচ্ছি প্রায় 12 কোটি মেট্রিক টন হয়ে গেছে। এত সম্ভাবনার মধ্যেও দুর্বল ব্যবস্থাপনা সহ নানা সংকটে জর্জরিত চট্টগ্রাম বন্দর। তবে সেসব সমস্যা দূর করতে এগিয়ে চলছে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, যেখানে বিদেশি বিনিয়োগের সুখবর এসেছে। জুন 2024-এর দিকে আমরা বে টার্মিনালের সত্যিকার কাজ, কনস্ট্রাকশনের কাজটা আমরা হাতে নিতে পারবো। সার্বিকভাবে বলতে পারি যে PSA সিঙ্গাপুর, DP ওয়ার্ল্ড,
আবুধাবি পোর্ট গ্রুপ, চিটাগাং পোর্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক মিলে অলমোস্ট প্রায় $7.5 থেকে $8 বিলিয়ন এখানে আগামী বছর ইনশাল্লাহ ইনভেস্টমেন্ট হবে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী বর্তমান বন্দরের 5 থেকে 6 গুণ হবে সাগরপাড়ের নতুন টার্মিনাল। এতে দৈত্যাকার জাহাজও ভিড়তে পারবে অনায়াসে। বাড়বে পণ্য হ্যান্ডেলিং, তৈরি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। মাল যত দ্রুত আসবে বিদেশ থেকে এবং যত দ্রুত খালাস হবে, আপনার সব পণ্যগুলো আপনার ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। মেগা প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হলে কর্ণফুলী পাড়ের ব্যস্ততা আরও বাড়বে, চাঙা হবে দেশের অর্থনীতি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সাইয়েদ মাহমুদ, RTV। 2024 নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে মদের দোকান খোলা রাখা যাবে না। উন্মুক্ত স্থানে সমাবেশ, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার 17 দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফানুস ওড়ানো, আতশবাজি ও পটকা ফোটানো এবং ক্রয় বিক্রয় করা যাবে না। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা এবং কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরতরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। গুলশান, বনানী, বাড়িধারা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়ও বিশেষ সতর্কতা থাকবে। কাল সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত এইসব নির্দেশনা বলবৎ থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের নির্বিচার বোমা হামলায় ধসে পড়েছে বাড়িঘর, স্কুল, মসজিদ সহ হাজার হাজার অবকাঠামো। ধসে পড়া এইসব অবকাঠামোর নিচে প্রায় 7,000 মানুষ আটকে আছেন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে গাজার কেন্দ্রস্থলের শরণার্থী শিবিরগুলোতে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা। জাতিসংঘ জানিয়েছে, ওই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কমপক্ষে 31 জন নিহত হয়েছে। এ সময় আহত হচ্ছে আরও 160 জন। শুক্রবারে এ হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক ছিলেন। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে 110টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় শেষ টি-20তে নামার আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে খেলা। এরই মধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। তৃতীয় ম্যাচে জয় পেলেই প্রথম দফা ব্ল্যাক ক্যাপসদের মাটিতে যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের বড় সুযোগ রয়েছে লাল সবুজদের সামনে। নেপিয়ারে প্রথম ম্যাচে 5 উইকেটে জয় দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের শুভ সূচনা করে টাইগাররা। মাউন্ট মঙ্গানুয়ে দ্বিতীয় ম্যাচে 11 ওভারে 2 উইকেট হারিয়ে স্বাগতিকরা 72 রান করলে বৃষ্টির বাগড়ায় থামে খেলা। শেষ পর্যন্ত বৃষ্টির দাপটে বাতিল হয় ম্যাচটি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।